ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো এএনএম জিএনএম 2025 এবারে কিন্তু এক চান্সে ক্র্যাক করার একটা বিরাট বড় সুযোগ, এবং এই সুযোগ কিন্তু আর আসবে না। নিট নিয়ে আমি বলেছিলাম 2024-এর মতো কাট অফ যাবে না, এএনএম জিএনএম নিয়েও তাই বলছি। 2024-এর এক্সপেক্টেড কাট অফ যারা দেখছো তারা ভুল করছো, সেই কাট অফ কিন্তু যাবে না। কত কাট অফ যেতে পারে, সেফ স্কোর কত হতে পারে, ঠিক কাট অফ বলবো না, সেফ স্কোর কত হতে পারে তোমার ক্যাটাগরি ওয়াইজ একদম এএনএম জিএনএম মেল দুটোই তোমাদের জানাবো। তার সঙ্গে এক চান্সে ক্র্যাক করতে হলে বায়োলজিতে তোমাকে কত পেতে হবে, এবং সেই বায়োলজির তত পেতে হলে তোমার বায়োলজির ইম্পর্ট্যান্ট কী কী টপিকগুলো আছে 9-10 একদম চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা টপিকের নাম বলে যাব। ওই টপিক থেকে কিন্তু বিগত বছরের প্রশ্নগুলো তুমি যদি দেখে নাও তাহলে খুঁজে পাবে, এবং সেই টপিকগুলো পড়লে তোমার বায়োলজির টার্গেট স্কোর করতে পারবে, এবং বায়োলজিতে যে 35 পাবে সে কিন্তু এএনএম জিএনএম ক্র্যাক করতে পারবে। তার সাথে ইম্পর্ট্যান্ট একটা বলবো যে কাট অফ দিয়ে যা তোমরা শুনছো বা দেখছো সেই কাট অফ কিন্তু এবারে অনেকটা কমে যাবে, 2024-এর মতো একদমই যাবে না। তার বিশেষ কয়েকটা কারণ, এবং এক চান্সে ক্র্যাক করতে হলে দুটো ইম্পর্ট্যান্ট জিনিস, বেস্ট বুক এবং প্র্যাকটিস। সেই বেস্ট বুকের কথাও আমি তোমাদের সামনে তুলে ধরবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, আমাকে কোনো জিনিস অ্যাচিভ করতে হলে আমাকে টার্গেট জানতে হবে, কত পেতে হবে আমাকে দিলে আমি চান্সটা পাবো। সেই টার্গেট অনুযায়ী তোমাকে প্ল্যান করতে হবে। প্ল্যানের বিশেষ কিছু নয়, একটা হচ্ছে প্র্যাকটিস, একটা হচ্ছে বুকের কথা পরে আসছি, আগে টার্গেটটা দেখে নাও। দেখো, আমি বলছি কেন 2024-এর মতো কাট অফ যাবে না, তার থেকে অনেক কম যাবে। তার কারণ হচ্ছে 2024-এর থেকে এবারে কিন্তু লেস কম্পিটিশন, অর্থাৎ কম্পিটিটার্স কিন্তু কম। ঠিক যেমন নিটে হয়েছিল, সেই একই ঘটনা ঘটতে চলেছে। 2 নাম্বার হচ্ছে কি, কম্পিটিশান কম হলে তার কাট অফ কমবে, এটা তো সোজা কথা, সবাই জানে। এবং কোশ্চেন কারেকশান, দেখো গত বছর প্রায় 10 মার্ক মতো সবাই পেয়ে গেছে, এ থেকে জেড সব ক্যাটাগরির ছেলেমেয়েরা কিন্তু পেয়ে গেছে 10 মার্ক। তার জন্য কাট অফটা বেড়ে গেছে। যে অ্যাটেন্ড করেনি সেও পেয়েছে, যে ভুল করেছে সেও পেয়েছে, যে ঠিক করেছে সেও পেয়ে গেছে। এবং এবারে কিন্তু সিট সংখ্যা বাড়বে। এএনএমের ক্ষেত্রে প্রায় 100টার উপরে সিট সংখ্যা বাড়তে চলেছে, এবং জিএনএমের কথাটা এখনও কনফার্ম নয়। তবে জিএনএম সিট সংখ্যা না বাড়লেও যেহেতু সিট সংখ্যা বাড়বে এএনএমে, তাহলে জিএনএম এবং এএনএম দুটোর কাট অফই কমবে। এবারে দেখো, কাস্ট আপডেট নিয়ে যে ঝামেলাটা হচ্ছে নিট জয়েন্ট এন্ট্রান্সের ক্ষেত্রে বা এসএসসির ক্ষেত্রেও, সেই কাস্ট যে শিফটিং হয়েছে জেনারেল থেকে ওবিসি, ওবিসি থেকে জেনারেল, এই নিয়ে যে কাস্ট সার্টিফিকেট নিয়ে যে প্রবলেম হচ্ছে সেটাতে কিন্তু কিছু সমস্যা হবে, যার ফলে তার ক্ষেত্রেও কিছু কম্পিটিশান তোমার কমবে। এবং যেহেতু এবারে প্রায় সমস্ত কিছু পরীক্ষাটা পিছিয়ে যাচ্ছে, এএনএম জিএনএমের পরীক্ষাটা অনেক পরে হচ্ছে, এবং বাকি পরীক্ষাগুলো এগিয়ে গেল, যেমন এসএমএফডব্লিউবির পরীক্ষা এগিয়ে গেল, নিটের অ্যাডমিশান হয়ে গেল, কলেজের অ্যাডমিশান হয়ে গেল। অনেকে কিন্তু এএনএম জিএনএম দেবে কি না সেখান থেকে বেরিয়ে গেছে। বিশেষ করে ভালো ভালো ছেলেরা কিন্তু, বড় ভালো ভালো সায়েন্সের ছেলেরা কিন্তু চলে গেছে, বিভিন্ন স্ট্রিমে ভর্তি হয়ে গেছে। তাই কিন্তু এই রেজিস্ট্রেশনের সংখ্যাটা কমে গেল, যার ফলে কাট অফ কিন্তু কমার যথেষ্ট কারণ রয়েছে, এবং মিলিয়ে নেবে আমার ক্ষেত্রে কথাটা। এবার আসি, টার্গেট স্কোর তোমার কত হওয়া উচিত জেনারেলদের ক্ষেত্রে, যারা এএনএম দেবে। দেখে নাও, আমি আর প্রতিটা বলছি না, ভিডিওটা এমনি একটু লেন্দি হয়ে যেতে পারে। জিএনএমের ক্ষেত্রে 63 পেলে তুমি যদি জেনারেল ক্যাটাগরি হও তাহলে তোমার একটা সরকারি কলেজ হচ্ছে। ওবিসি এর ক্ষেত্রে 60, ওবিসি বির ক্ষেত্রে 61, এসসির ক্ষেত্রে 58, এসটির ক্ষেত্রে 45, ইডব্লিউএসের ক্ষেত্রে 55। মেলের ক্ষেত্রে কাট অফটা অনেকটা হাই যায়, কারণ তোমরা জানো মেলের সিট সংখ্যা অনেকটা কম, তাই কাট অফটা কিন্তু অনেকটা হাই যায়। তোমরা কিন্তু মিলিয়ে নাও কাট অফটা, ঠিক আছে? তো এইরকম একটা তোমাকে টার্গেট স্কোর নিতে হবে, দিয়ে তোমাকে এগোতে হবে। এই টার্গেট স্কোরের জন্য তোমাকে তাহলে কিভাবে এগোতে হবে? দেখো, তুমি যদি বায়োলজিতে 35 অ্যাবাভ পেতে হয়, যারা জেনারেল তারা 40-র কাছাকাছি বায়োলজিতে পেতে হবে, অর্থাৎ 50-এর মধ্যে দিলে তুমি কিন্তু এএনএম পাবে। আর জিএনএম পেতে হলে তোমাকে 35 পেলে তুমি কিন্তু 100% পাবেই তুমি জিএনএম একটা কলেজ। এবার ফিজিক্যাল সায়েন্সে 15 পেতে হবে আউট অফ 25-এর মধ্যে, ইংলিশে মাত্র 8 পেলে হবে, ম্যাথে 10-এর মধ্যে 6 পেলে হবে, জিকেতে 10-এর মধ্যে মাত্র 5, খুব সাধারণ মানের জিকে থাকে। এই যে ইংলিশ, জিকে, ম্যাথ, রিজনিং, এইগুলো কোন বইগুলোতে পাবে
পাবে সেগুলোও বলবো। হ্যাঁ, রিজনিংয়ে মাত্র 3 পেলে হবে, অর্থাৎ তোমাকে 72 স্কোর করতে হবে জেনারেল হলে। তাহলে তুমি যদি ওবিসি, এসসি, এসটি, পিডব্লিউডি ইত্যাদি হও, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে মার্কসগুলো কমিয়ে তোমার টার্গেটটা ফিক্সড করে নাও, এবং এই টার্গেট অ্যাচিভ করলে তুমি কিন্তু একটা সরকারি কলেজ বাধা হয়ে যাবে। এবার এই টার্গেট অ্যাচিভ করতে হলে তোমাকে ভালো টেক্সট বুক দরকার। কি ভালো টেক্সট বুক? কোনো কেনার দরকার নেই, তুমি 9-10-এ যে পাবলিকেশনের টেক্সট বুক পড়েছো সেটাই পড়লে হবে। এবার প্র্যাকটিস সেট চেনার একটা ব্যাপার রয়েছে, প্র্যাকটিস সেটটা তোমাকে ভালো করে কিনতে হবে। দুটো প্র্যাকটিস সেটের কথা বলবো। এক হচ্ছে ছায়া প্রকাশনীর প্র্যাকটিস সেটটা খুব ভালো, সেখানে কি পয়েন্টস দেওয়া আছে। হ্যাঁ, এই ছায়া প্রকাশনীর এই বইটাতে কিন্তু কি পয়েন্টসগুলো দেওয়া আছে, এবং ম্যাথটা খুব ভালো দেওয়া আছে। প্রত্যেকটা চ্যাপ্টারে কি পয়েন্টস, ওইগুলোই তোমাকে প্র্যাকটিস করতে হবে। দেখো 4-5টা প্র্যাকটিস সেট করে কোনো লাভ নেই, দুটো প্র্যাকটিস সেট করবে এবং সেটা বারবার রিভিশন দেবে, যেন প্রত্যেকটা তোমার টিপ অফ দ্য টাঙে থাকে। প্রশ্ন দেখার মাত্রই তোমার উত্তর মনে পড়ে যায়, তবেই তুমি ক্র্যাক করতে পারবে, নাহলে কম্পিটিশনে টিকতে পারবে না। এই ছায়া প্রকাশনের এই বইটা নিতে পারো। আর এটা পূজা পাবলিকেশন, এটা কিন্তু কিনবে না। আমি বলবো সাঁতরা পাবলিকেশনের বইটা বা তপতি সাঁতরা তপতির মধ্যে একটা কিনবে। তো দুটো তোমার প্র্যাকটিস সেট কিনলে কিন্তু তোমার কমপ্লিট হয়ে যাবে। ওইগুলোই প্র্যাকটিস করো, ওখান থেকেই কমন পেয়ে যাবে। আর মাধ্যমিকের 10 ইয়ার্স এমসিকিউ, এসএকিউ যতগুলো রয়েছে সেগুলো একটু দেখে যাও, ওরই মধ্যে কিন্তু তুমি কমন পাবে। ফিজিক্যাল সায়েন্স এবং বায়োলজিতে এর বাইরে পাবে না। এবার ইংলিশ, ম্যাথ, জিকে, রিজনিং এগুলো প্র্যাকটিস করার জন্য কোনো এক্সট্রা বই কেনার দরকার নেই। যে দুটো প্র্যাকটিস সেট বললাম, ছায়া, সাঁতরা বা তপতি, এই 3টে যে নাম বললাম, 3টের মধ্যে দুটো কিনে নাও। দুটো মাত্র, 3টে কেনো না, দুটো কিনবে। হ্যাঁ, এই দুটোর মধ্যে যা এই ইংলিশ, ম্যাথ, জিকে, রিজনিং আছে ওইগুলোই প্র্যাকটিস করলে তুমি কিন্তু কমন পেয়ে যাবে বা তুমি পারবে। হ্যাঁ, আর এবার আসি আমরা বায়োলজিতে 35 আমাকে স্কোর করতে হবে এএনএম বা জিএনএম পেতে হলে। এই 35 স্কোর করতে হলে আমাকে কি টপিকগুলো পড়তে হবে, আমি কিন্তু লাস্ট 5 ইয়ার্স কোশ্চেন পেপার ধরেই বলবো। ঠিক আছে, যা টপিকগুলো বলবো সেইগুলো টপিক পড়বে, এবং এত বেশি ডিটেলসে পড়ার দরকার নেই, খুব সাধারণ মানের প্রশ্ন আসে। দেখো এই যে টপিকগুলো বলবো, এই টপিকগুলো তোমরা ভিডিওটা পজ করে খাতা পেন খুলে লিখতে শুরু করো। একটা টপিক বলবো, আমি লিখে রেখেছি একদম সাল ওয়াইজ কোশ্চেন ধরে। দেখো 9-এ চলে যাও, প্রথমেই যে ট্যাক্সোনমি পারবে, ট্যাক্সোনমিটা একটু পড়বে। কে আবিষ্কার করেন, নামকরণ ট্যাক্সোনমি কে দিয়েছিলেন, দ্বিপদ নামকরণ কার, এই সাধারণ প্রশ্নগুলো। হ্যাঁ, সালোক সংশ্লেষটা একটু ভালো করে পড়বে, এখান থেকে প্রশ্ন আসে। ভিটামিন চ্যাপ্টারগুলোর প্রত্যেকটা ভিটামিনের রাসায়নিক নাম, তার অভাবজনিত লক্ষণ, মানে মেন একটা কারণ। গাদা 5-6টা অভাবজনিত লক্ষণ পড়ার দরকার নেই। ভিটামিন এর অভাবে কি মেন রোগটা হয় সেইটা তোমাকে শুধু পড়তে হবে, আর কিচ্ছু পড়ার দরকার নেই তোমার। এবার চলে আসো, দেখো খনিজ মৌলগুলো যে রয়েছে, সেই খনিজ মৌলগুলো উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে কি অস্বাভাবিক লক্ষণ দেখা যায়, কি অস্বাভাবিক রোগ হয় তার অভাবে। বাষ্পমোচন পড়বে, উদ্ভিদ কলাগুলোর মধ্যে ভাজক কলাটা ভালো করে পড়বে, জাইলেম ফ্লোয়েমটা পড়বে, এখান থেকে শর্ট প্রশ্নগুলো আছে। এগুলো ছায়া প্রকাশনীতে কিন্তু কি নোটস আকারে দেওয়া আছে। রক্তের শ্রেণীবিভাগটা পড়বে, হৃৎপিণ্ডের গঠনটা পড়বে, রক্ত সংবহন পদ্ধতিটা পড়বে। এবার দেখো এগুলো মানে ডিটেলসে বিরাট গল্প পড়ার দরকার নেই, ওখানে মেন যে পয়েন্টগুলো আছে, যেইগুলো বোল্ড আকারে লেখা আছে দেখবে, সেইখান থেকেই প্রশ্নটা হবে, সেই জায়গাটা তোমাকে মনে রাখতে হবে। এবার দেখো কোষীয় অঙ্গাণুগুলো একটু পড়বে, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, এগুলো সমস্ত কিছুর মেন কাজগুলো, মেন গঠনের উপাদান, যেমন F1 পার্টিকেল কোথায় থাকে, কোন কোষীয় অঙ্গাণুতে থাকে, বা গলগি বডি কে আবিষ্কার করেন। এই কোষীয় অঙ্গাণুগুলোর গঠন, মেন গঠনগুলো, কাজ, প্রধান কাজ যেটা, একটা প্রধান কাজ, সেইখান থেকেই প্রশ্ন হবে। এবং কে আবিষ্কার করেন এই যে কোষীয় অঙ্গাণুগুলো, সেখান থেকে প্রশ্ন হবে। রোগ থেকে দেখো, রোগ থেকে প্রশ্ন হবে কি না, ভাইরাস ঘটিত রোগ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ, প্রোটোজোয়া ঘটিত রোগ বা ছত্রাক ঘটিত রোগ, এবং এদের ভেক্টরগুলো, কিছু রোগ আছে ভেক্টরের দ্বারা, সেই ভেক্টরগুলোর নাম এবং রোগের নাম সেটা জেনে রাখবে। দূষণজনিত রোগ, এটা ক্লাস 10-এও পাবে, দূষণজনিত রোগগুলো। শ্বসন প্রক্রিয়া ক্লাস 9 থেকে সবাত শ্বসনটা ভালো করে করবে, এবং এই শ্বসন অঙ্গগুলো নাম মনে রাখবে, একদম ব্যাকটেরিয়া থেকে শুরু করে প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা উদ্ভিদের শ্বসন অঙ্গ এগুলোর নাম, যেমন লেন্টিসেল, পত্ররন্ধ্র, এইগুলো কিন্তু, বা নিউমেটাফোর, এইগুলোর কিন্তু নাম মনে রাখবে। হ্যাঁ, অবাধ শ্বসন আর সন্ধান, এগুলো কোনটায় কি উৎপন্ন হয় সেটা মনে রাখতে হবে, কত শক্তি উৎপন্ন হয়, সেই ছোট্ট কথাগুলো কিন্তু মনে রাখবে। ডিটেলসে কিন্তু পড়ার দরকার নেই, খালি ছোট্ট কথাগুলো থেকে প্রশ্ন আসবে। নাইট্রোজেন চক্রের প্রতিটা ধাপ, এটা ক্লাস 9-এও আছে, 10-এও আছে, 10-এ খুব বেশি ভালো করে আছে, এবং প্রত্যেকটা ধাপের ব্যাকটেরিয়াগুলোর নাম কিন্তু মনে রাখবে, ওইখান থেকে একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। দূষণটা কিন্তু 9-এর থেকে
থেকে টেনে ভালো করে আছে বায়ু দূষণ, তেজস্ক্রিয় দূষণ, জল দূষণ, এবং এই দূষণজনিত এক একটা রোগের নাম, মেন রোগগুলো যে হয়, এবং এটা ক্লাস 10-এ হবে। বিভিন্ন ধাতুর দূষণে কী কী রয়, ক্যাডমিয়াম, পারদ, মিনামিটা, এইসব যে রোগগুলো পড়েছো সেইগুলো থেকেই প্রশ্ন আসবে। খাদ্য পরিপাক থেকে ক্লাস 9-এর একটু পড়ে রাখবে, সেখানে প্রত্যেকটা খাদ্য পরিপাকের যে পৌষ্টিকতন্ত্রের গঠনটা, মূত্রের স্বাভাবিক উপাদান, অস্বাভাবিক উপাদান, বিএমআরের মাত্রা মেল এবং ফিমেলের ক্ষেত্রে, বাস্তুতন্ত্র থেকে দেখো বিভিন্ন রকমের খাদকের সংজ্ঞা এবং তার উদাহরণগুলো, প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক, এইগুলো পড়ে রাখবে। অনাক্রমতা থেকে টি সেল, বি সেল, অ্যান্টিবডি, এইগুলোর গঠন আর কাজ একটু করে দেখে রাখবে। ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, এদের প্রধান বৈশিষ্ট্যগুলো 8-10টা বৈশিষ্ট্য, মেন বৈশিষ্ট্যগুলো, যেমন টেরিডোফাইটা মানে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস বলা হয় টেরিডোফাইটাকে। এইরকম প্রধান বৈশিষ্ট্যগুলোকে পড়ে রাখবে। এবার দেখো বিভিন্ন যে মূল কাণ্ড পাতার যে রূপান্তরিত হয়েছে তার, যেমন অধিমূল, ঠেসমূল, বুলবিল, এইগুলো গ্রন্থিকাণ্ড, পর্ণকাণ্ড, এই সকলগুলোর উদাহরণগুলো পড়ে রাখবে। এর প্রধান বৈশিষ্ট্যগুলো যে রয়েছে বিভিন্ন পর্বের, একদম পরিফেরা টু কডাটা পর্বের, প্রত্যেকটা পর্বের প্রধান বৈশিষ্ট্য, যেমন শিখাকোষ কোন পর্বে দেখা যায়, এই প্রধান বৈশিষ্ট্যগুলো থেকে এইগুলো আন্ডারলাইন করে রাখো। এইগুলো পড়ো, এইগুলো থেকে পড়লেই কিন্তু ক্লাস 9 কমপ্লিট তোমার। এখান থেকেই তুমি সবগুলো কমন পেয়ে যাবে। এবার আসি ক্লাস 10-এ। দেখো ক্লাস 10-এ তোমাকে উদ্ভিদ হরমোনের রাসায়নিক নাম এবং তার প্রধান কাজ, গাদা কাজ পড়ার দরকার নেই, প্রধান 1-2 কাজ পড়ে রাখবে। প্রাণী হরমোনের উৎস, তার প্রধান কাজ, তার অভাবজনিত লক্ষণগুলো পড়বে। এডিএইচ, ইনসুলিন এবং মস্তিষ্কের বিভিন্ন অংশের যে একটা কাজ, হাইপোথ্যালামাসের মেন কাজ কি, থ্যালামাসের মেন কাজ কি, অগ্রমস্তিষ্কের মেন কাজ কি, এই প্রধান কাজগুলো থেকেই কিন্তু প্রশ্ন আসবে, বেশি ডেপথে প্রশ্ন আসবে না। মানব কঙ্কাল পেশিগুলোর নাম, তার কঙ্কাল পেশিগুলোর অবস্থান এবং তার একটি করে কাজ, বিভিন্ন অস্থি আর অস্থিসন্ধি, এখান থেকে একটা প্রশ্ন আসে, কোন অস্থিসন্ধিতে কোন কাজ করে, ফ্লেক্সর এক্সটেন্সর পেশির কী কাজ, হিঞ্জ জয়েন্ট, সকেট জয়েন্ট, এইসব জয়েন্টগুলোর নাম এবং তার কাজগুলো পড়ে রাখবে। তারপরে মাছের গমনে পেশি, যে পেশিটা রয়েছে মায়োটম পেশি, আর পাখনা, প্রত্যেকটা পাখনার কাজ পড়ে রাখবে, এখান থেকে একটা প্রশ্ন হয়। ফ্লাজেলার মাধ্যমে গমন করে কোন প্রাণী, এরকম একটা প্রশ্ন এসছে বিগত বছরে। কোষ বিভাজন থেকে পড়ে রাখবে মেন দশাগুলোর মেন বৈশিষ্ট্য, মাইটোসিসের মেন বৈশিষ্ট্য, মাইটোসিসের বিভিন্ন দশা, তারপর কোষচক্রের বিভিন্ন দশা, G0, G1, একটা করে প্রধান বৈশিষ্ট্য, যেগুলোতে একটা দশা থেকে আরেকটা দশার পার্থক্য করতে পারে, সেই পার্থক্যটা যেটা করবে সেইটাই কিন্তু পরীক্ষায় আসবে, এইটা খেয়াল রাখবে। মানে পড়া দেখো, জানো পড়া হচ্ছে কীরকম জানো তো, মানে একটা চ্যাপ্টারের 80% জায়গা থেকে 20% প্রশ্ন আসে, আর 20% জায়গা থেকে 80%। এই 20% জায়গা তুমি যদি বেছে নিতে পারো, তোমার 80% কোশ্চেন তুমি পেয়ে যাবে কমন। এই জায়গাটা তোমাকে চিনিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবার দেখো পরাগযোগগুলো পড়বে, বায়ু পরাগী, পতঙ্গ পরাগী, এগুলো উদাহরণ সহ এবং প্রধান বৈশিষ্ট্যগুলো, বায়ু পরাগী ফুলের কী প্রধান বৈশিষ্ট্য থাকা দরকার, যে বৈশিষ্ট্যগুলো অন্য পরাগযোগ থেকে পার্থক্য করে দেবে সেইগুলো বললাম। ডিএনএ, আরএনএর উপাদান, ক্রোমোজোমের উপাদান, এইগুলো থেকে প্রশ্ন আসে। মেন্ডেলের যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো একটু দেখে রাখবে, টেস্ট ক্রস, ব্যাক ক্রসের ব্যাপারটা দেখে রাখবে, অসম্পূর্ণ প্রকটতাটা দেখে রাখবে। ক্রোমোজোমের সংখ্যা নির্ণয়, N, 2N, 3N কখন হয়, হ্যাঁ, এগুলো দেখবে। মিলার-উরের পরীক্ষাটার কি রয়েছিল, উপাদান কি ছিল এবং কি অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হয়েছিল, এখান থেকে প্রশ্ন আসে। বংশগত রোগ, X ক্রোমোজোম, Y ক্রোমোজোম ঘটিত রোগ আর অটোজোম ঘটিত রোগ, থ্যালাসেমিয়া যে রয়েছে বা হিমোফিলিয়া, এইগুলো কিন্তু দেখবে। তার সাথে দেখবে হট ডাইলুট স্যুপ, মাইক্রোস্ফিয়ার, কোয়াসার ভেট, এই মতবাদগুলো কোন বৈজ্ঞানিকের, কোনটা কোন বৈজ্ঞানিকের মতবাদ, এখান থেকে একটা প্রশ্ন প্রায় আসে ঘুরিয়ে ফিরিয়ে। রাসায়নিক বিবর্তনের কার মতবাদ, এরকম প্রশ্ন আসে। ল্যামার্কের মতবাদ দেখে রাখবে। তারপরে শুধু এই হেডিংগুলো, এই ল্যামার্কের মতবাদ মানে বর্ণনা পড়তে হবে না, শুধু কি মতবাদের নামগুলো, ডারউইনের কি মতবাদ, যেমন ডারউইনের প্রধান মতবাদ কোনটা, ন্যাচারাল সিলেকশন। নয়া ডারউইনবাদ কাদের তৈরি করা, সেই বৈজ্ঞানিকের নাম। রুই মাছের পটকা, পায়রার বায়ুথলি, উটের জল সংরক্ষণে আরবিসির ভূমিকা, মায়োটম পেশি, শিম্পাঞ্জির আচরণ, মৌমাছির নৃত্য, এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে। এবার দেখো জীববৈচিত্র্য থেকে প্রশ্ন আসবে কি, জীববৈচিত্র্য কে নামকরণ করেন, হটস্পট
হটস্পটগুলো থেকে তার উদাহরণ, কোন হটস্পটে কোন প্রধান প্রাণী পাওয়া যায় সেগুলো, ইনসিটিউ এক্সিটিউ ক্রায়ো সংরক্ষণ তার উদাহরণগুলো পড়ে রাখবে। বিভিন্ন প্রকল্পগুলো, যে টাইগার প্রজেক্ট, কুমির প্রকল্প, সিংহ প্রকল্প, হাতি প্রকল্প, গন্ডার প্রকল্প, রেড পান্ডা প্রকল্প, এগুলো কত সালে হয়েছিল আর কোথায় অবস্থিত এই প্রকল্পগুলো, সেগুলো কিন্তু মনে রাখবে। আচ্ছা, প্রোটোকলগুলো মনে রাখবে, মন্ট্রিল প্রোটোকল, কিয়োটো প্রোটোকল, বসুন্ধরা সম্মেলন, চিপকো আন্দোলন, এগুলো কেন হয়েছিল, কারণটা কি, মন্ট্রিল প্রোটোকল কেন হয়েছিল, এক লাইনে উত্তর, সেইটা মনে রাখবে। কত সালে হয়েছিল মনে রাখবে। চিপকো আন্দোলন কত সালে হয়েছিল, কেন হয়েছিল, এইটা মনে রাখবে। এই রকম দেখো, এই রকম যদি তুমি প্র্যাকটিস পড়ো, এই জায়গাগুলো বললাম, তোমাকে 35 থেকে কেউ আটকাতে পারবে না। লিখে দিলাম, তুমি এইগুলো তোমাকে পড়তে হবে এবং বারবার প্র্যাকটিস করতে হবে, তবেই তোমার পরীক্ষা হলে মনে পড়বে, না হলে কিন্তু মনে পড়বে না। এইভাবে এগিয়ে যাও, তোমাকে কেউ কিন্তু আটকাবে না, তুমি এক চান্সে গভর্নমেন্ট কলেজ পাবে। ভিডিওটাকে সবাইকে শেয়ার করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।